সিনড্রোমটা আমরা দেখবার পর ডাক্তারবাবুর কাছে যাওয়ার পর মোটামুটি সময়কালটা আমাদের কীরকম থাকে, কতটা সময় হাতে থাকে যেখান থেকে আমাদের যে কাছের মানুষ তাকে আমরা বাড়ি ফিরিয়ে আনতে পারবো? ইনফ্যাক্ট এই ডায়াগনোসিস করতে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার ক্লিনিক্যালি এক্সামিন করে 8 ঘন্টার মধ্যে ডায়াগনোসিস করে ফেলতে পারবে। তারপর 4-5 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেট হয়ে যায়। ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার মধ্যে একটা লাম্বা পাংচার করতে হয়, একটা নার্ভ টেস্ট করতে হয়, করার পরে ডায়াগনোসিস হয়ে গেলে পরে প্রথম দিনই আরম্ভ করে দেওয়া যেতে পারে, একদিনের মধ্যে। কিন্তু এর মাঝে দুটো জিনিস, যে ওষুধ আরম্ভ করার আগে সপ্তাহে আগে ওর দেখতে হবে যে কতদিন প্যারালিসিস আছে, ওকে অ্যাসেসমেন্ট করতে হবে, ওর ব্লাড প্রেশার, পালস, ভাইটাল দেখতে হবে যে ব্লাড প্রেশার ফল করছে না রাইজ করছে, সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। ভেন্টিলেটার যদি দরকার লাগে তো ভেন্টিলেটারের জন্য একদম শেষ মুহূর্তে না করে আগেই দরকার পড়লে হয়তো ইন্টুবেশন করতে হতে পারে, রাইজ টু পাস করতে হতে পারে, সেই সবগুলো করে নিয়ে তারপর এগুলো করতে হাফ দিন লাগে, একদিনের কমই সময় লাগে ওষুধটা আরম্ভ করা। কিন্তু আগের সপ্তাহে আগে যখন অ্যাডমিট হয় সকালেই দেখতে হয় যে হ্যাঁ ওর সার্কুলেশন ভালো আছে নাকি, ওর রেসপিরেশন ভালো আছে নাকি, গিলতে পারছে কি না, অ্যান্ড কতখানি উইকনেস আছে। পেশেন্ট যদি খুব তাড়াতাড়ি দ্রুতভাবে 4-5 ঘন্টার মধ্যে যদি খুব প্যারালিসিস হয়ে যায় তখন তারা খুব সিরিয়াস পেশেন্ট, তারা ভেন্টিলেটরে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো সেই জন্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কীরকমভাবে কোনো পেশেন্ট 2 সপ্তাহ ধরে গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করে, তখন ওটা অত ইমার্জেন্সি না। কিন্তু একটা মনে রাখতে হবে যে এই প্রোগ্রেশনটা মানে 0 ডে 1 থেকে 4 সপ্তাহের মধ্যে 28 দিনের মধ্যে সব পেশেন্ট প্রোগ্রেস করবে। যারা 1-2 দিনের মধ্যে প্রোগ্রেস করে তারা সিরিয়াস থাকে অ্যান্ড তাদের তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা উচিত। যারা স্লোলি প্রোগ্রেস করে তাদের মনে করতে হবে তারা হয়তো ভেন্টিলেটর লাগবে না, তাদের রেফার নিশ্চয়ই করে দেওয়া উচিত, কিন্তু তাদের অতটা দ্রুতভাবে না করে আস্তে আস্তে মানে 1-2 দিনের মধ্যেই রেফার করে দেওয়া উচিত, শিফট করা উচিত। কেননা পরে দেখা গেছে যে 1 সপ্তাহ পরে কি 2 সপ্তাহ পরে ডিটোরিয়েট করেছেন, ভেন্টিলেটর পর চলে গেছে। সেই নিয়ে এদের 4 সপ্তাহের মধ্যে যদি যা কিছু ডিটোরিয়েট করার কিংবা খারাপ হওয়ার 4 সপ্তাহের মধ্যেই হবে। তারপর 1-2 সপ্তাহ ওরা স্টেবল থাকে, ভেন্টিলেটর পর থাকুক কি যাই হোক, অ্যান্ড তারপর ওরা আস্তে আস্তে 2 সপ্তাহ 4 সপ্তাহ পরে ওরা রিকভার করতে আরম্ভ করে। একবার রিকভার করতে আরম্ভ করলে তখন ভেন্টিলেটর চলে যায়। আমাদের একটা মিথ আছে যে ভেন্টিলেটর পর চলে গেলে আর বাঁচানো যাবে না, সেটা না, কিন্তু এরা বাঁচানো যায় অ্যান্ড এদের ট্রিটমেন্ট আছে। সেই জন্যেই যদি ভেন্টিলেটরও লাগে, ভেন্টিলেটরতে মোস্ট অফ দ্য পেশেন্ট এরা বেরিয়ে আসে। আমি অমিতাভবাবুর কাছে যাব, ভেন্টিলেটর, আইসিইউ, মানে এই বিষয়গুলো মানে প্রথমে এখন বাড়িতে যদি কোনো একটা সমস্যা হয় ফার্স্টে মানুষের অর্থনৈতিক দিকটা ভাবতে হয়, কারণ সবার পক্ষে এই যে চিকিৎসার যে ব্যয় সেটা কন্ট্রিবিউট করা সম্ভব হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এত মানে এই যে লং প্রসেস, চিকিৎসাতে তো একটা বড় অঙ্কের অ্যামাউন্ট ইনভেস্টের ব্যাপার রয়েছে, সেখান থেকে সাধারণ যে পরিবার রয়েছে তাদের জন্য কি? আমরা যদি এইখানে প্রশ্ন আসছে যে আমরা সামগ্রিক আমাদের দেশের বা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কথা যদি আমরা ধরি, তাহলে সেখানে একটা প্রশ্ন উঠছে যে আমি যে পেশেন্ট একটা হাতে পেলাম যার এরকম সাইন সিমটম হচ্ছে, ঝিঝি হচ্ছে কি আস্তে আস্তে অবশ হয়ে আসছে, হাতটা পাটা প্যারালিসিস হয়ে আসছে, এই পেশেন্টকে একটা গ্রামে বা একটা ইভেন ডিস্ট্রিক্ট লেভেলেও যদি আমি পাই, সেখানে কি যে ডায়াগনোসিস পদ্ধতিগুলো আমরা ব্যবহার করে থাকি, ডক্টর বিশ্বাস আপনি আমার সঙ্গে এটাকে হয়তো একমত হবেন যে আমরা যখন একটা ওই লেভেলে ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেখানে নার্ভ কন্ডাকশন স্টাডি এসব তো করার সুবিধে সব জায়গায় পাওয়া যাবে না, তাহলে আমরা ডায়াগনোসিস কনফার্ম করার ব্যাপারটার জন্যও কিন্তু আমরা পেরিফেরাল ইউনিটে করতে পারছি না। সেই জন্যে আমি আগে যেমন বললাম, আমি বলছি যে ওই জায়গা থেকে আমরা যদি এই হেলথ সার্ভিসটাকে বিভিন্ন টিয়ারে ভাগ করে নিই, যে একেবারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা জেলা স্তরের স্বাস্থ্যকেন্দ্র এবং শহরের স্বাস্থ্যকেন্দ্র, বড় বড় সিটির, এই জায়গায় কিন্তু আমাদের অ্যাপ্রোচটা সম্পূর্ণ আলাদা হচ্ছে। আমি যখন প্রাইমারি লেভেলের কথা ভাবছি, সেখানে ইভেন ডায়াগনোসিসটা কনফার্ম করতেও পারা যাচ্ছে না। সেখানে কি হচ্ছে না, ক্লিনিক্যাল সাসপিশন হচ্ছে, সেই ক্লিনিক্যাল সাসপিশনের বেসিসে তাকে আমরা হায়ার সেন্টারে রেফার করছি। এবারে প্রশ্ন হচ্ছে যে খরচাপাতি কতটা হবে। অবভিয়াসলি খরচাপাতি তো হয়, তবে ফর্চুনেটলি আমরা এখন জানি যে রাজ্য স্তরে বা দেশের জাতীয় স্তরে সরকারের তরফ থেকে অনেক স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করা হয়েছে। সেগুলো সাহায্য নিলে আমার মনে হয় না এগুলো আমাদের দেশ আস্তে আস্তে
উন্নতি করছে, আরও এগোচ্ছে, আরও এগোবে, আমরা অনেক এগিয়ে যাব যখন নাকি কোনো মানুষকে হয়তো এই চিন্তাটা করতে লাগবে না এবং সরকারি পাশে এসে দাঁড়াবে যে তাকে সেই সাহায্যটা করার জন্য। হ্যাঁ, ডেফিনেটলি ব্যয় সাপেক্ষ এই পুরো চিকিৎসাটা। যখন নাকি আমি ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আইসিইউ বা ভেন্টিলেটরের প্রসঙ্গ আনছি, সেখানে ডেফিনেটলি ব্যয় সাপেক্ষ, সাধারণ মানুষের পক্ষে সেটা কখনোই সম্ভব হয় না। বেশ, আমি ডক্টর বিশ্বাসের কাছে আবার যাবো যে চিকিৎসা ধরুন চলছে, তারপরে ভেন্টিলেটর মানে এমনিতেই মানুষজন একটা আতঙ্ক তৈরি, আপনি যেমনটা বললেন সত্যিই তাই, ভেন্টিলেটর মানে মানুষ মানে বাড়ির যে লোকজন তাদের আশঙ্কা অনেকটা বেড়ে যায়, তারপরে সুস্থ হয়ে যখন বাড়ি নিয়ে যাওয়া হয় তারপরের কি কেয়ার থাকে? ইনফ্যাক্ট তার আগে আমি বলি যে খরচাপাতি সম্বন্ধে। খরচাপাতি হচ্ছে যে আজকের দিনে ইনফ্যাক্ট স্টেট লেভেলে সব জায়গায় এই গভর্নমেন্ট হাসপাতালে এই ট্রিটমেন্টটা অলমোস্ট ফ্রিতে হচ্ছে। খরচাপাতি ভেন্টিলেটর ফ্রিতে হচ্ছে, অ্যান্ড ওষুধের দাম কয়েক লক্ষ টাকা, প্লাজমা এক্সচেঞ্জ করুন কিংবা আইভিআইজি দিন কয়েক লক্ষ টাকা, সেগুলো সরকার দিচ্ছে। এটা খুব একটা অ্যাডভান্সড, সাধারণ মানুষের জন্য অনেকটাই উপকার, খুবই ভালো হয়েছে। অ্যান্ড ইনফ্যাক্ট সরকার এটা নিয়ে খুব ভালো কাজ করেছেন, অ্যান্ড সেটা সেই জন্যে আমি খুব খুশি হয়েছি যে সরকারি হাসপাতালে ফ্রিতে এগুলো দেওয়া হচ্ছে। যখন এটা বাড়িতে যাচ্ছে, মনে রাখবেন যে অ্যাবাউট 20% লোক একদম নর্মাল হয়ে যাবে, সে একদম নর্মাল হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। অ্যাবাউট 60-65% লোক ওদের একটু সেই ডিফেক্ট থাকবে, চলাতে একটু অসুবিধা থাকবে ইনিশিয়ালি, তারপর আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যায়, মানে 80% লোক ভালো হয়ে যায়। 10% লোক মানে 10 জনের মধ্যে একজন তার ডিসেবিলিটি থাকবে, কমজোর থাকবে, কেউ বসতে পারবে না, কেউ হাঁটতে পারবে না, কিন্তু সেগুলো ওভার ইয়ার্স ধরে ইমপ্রুভ করে। সেটা মোটামুটি কতটা সময়, মানে ধরুন যিনি 1 যার থেকে 3 অবস্থা বছর সবথেকে দুর্বলতার জায়গায় রয়েছে, যিনি খুব দুর্বল হয়ে গেছেন, তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে তার কতটা বছর সময়? সেটা বলা এক্স্যাক্টলি বলা মুশকিল। কেউ কেউ 6 মাসে দেখেছি, কেউ কেউ 2 বছর লেগেছে, 4 বছর লেগেছে, কিন্তু আস্তে আস্তে বেশিরভাগ লোকই ইমপ্রুভ করে। কেউ কেউ যাদের অ্যাক্সোনোপ্যাথি হয়, এমন টাইপ অফ গুইয়েন-বারি সিনড্রোম হয়, যেটা আমাদের ইন্ডিয়াতে, চায়নাতে অ্যান্ড এই এশিয়ান কান্ট্রিতে হয় বেশি, যেখানটায় ওই নার্ভ এর মাঝেরটা, যেটা কপার ওয়্যার খারাপ হয়ে যায়, ভেতরটা ইনসুলেশন প্লাস ওইটা যখন হয়ে যায়, সেটা ইউজুয়ালি আমাদের ভারতবর্ষে হয়। অ্যান্ড ক্যাম্পোলোব্যাক্টার জেজুনাই ইজ ওয়ান অফ দ্য কজ অফ দ্যাট থিং। যাই হোক বা না হোক, সেগুলো আমাদের যেহেতু ইন্ডিয়াতে হয়, সেই জন্যে তাদের প্যারালিসিস সবসময় কিছু না কিছু থাকে। তারা হয়তো সারা জীবনই ওরকম প্যারালিসিস নিয়ে থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে 1 থেকে 2%, 1 থেকে 2 জন 10 জনের মধ্যে। কিন্তু তার থেকেও মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে যে একদম আগে ট্রিটমেন্ট ছিল না, তার ট্রিটমেন্ট হয়ে আছে। এই সুস্থ হওয়ার পর আফটার এফেক্ট কি কোনো না কোনোভাবে থেকে যাবে? যেমন কোভিড যাদের হয়েছে তাদের ক্ষেত্রে যে সমস্যাটা, মানে ইনফ্যাক্ট আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি যে নিঃশ্বাসের একটা সমস্যা কিন্তু মাঝে মধ্যেই হয়, এইরকম কি কোনো এফেক্ট চিরকালতে থেকে যাবে নাকি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে? না, সম্পূর্ণ সুস্থ তো হবে না। যে পেশেন্টের খুব প্যারালিসিস হয়েছে সেই নিয়েই থাকবে, কিন্তু তারপর আরও কিছু জিনিস অ্যাড হবে না, মানে পরে হয়তো রেসপিরেটরি প্যারালিসিস হলো, ওসব অ্যাড হয় না। রেয়ার কেসেসে এই গুইয়েন-বারি সিনড্রোম আর এআইডিপি আর অ্যাকিউট ইনফ্লেমেটরি ডিমাইলিটিং পলিনিউপ্যাথি, অনেকগুলো নাম আছে, তারা পরে আইদার রিল্যাপস করে, খুব কম 3 to 5% কেসে রিল্যাপস করে, কিন্তু আবার গুইয়েন-বারি হতে পারে,